আমার স্নেহের ছাত্রছাত্রী, তোমরা আজকের ক্লাসে মধ্য ভারতীয় আর্য ভাষা নিয়ে আমার আলোচনা শুনতে পাবে। আমরা আগের ক্লাসে আলোচনা করেছি ভারতীয় ভাষা বংশ এবং ভারতীয় ভাষা বংশের যে বিভাজন, পাশাপাশি ভারতীয় আর্য ভাষার শ্রেণীকরণ এবং প্রাচীন ভারতীয় আর্য ভাষা, তার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, তার কালসীমা, তার আঞ্চলিক রূপ ইত্যাদি ইত্যাদি। আজকের ক্লাসে আমি আলোচনা করব মধ্য ভারতীয় আর্য ভাষা, তার কালসীমা, তার আঞ্চলিক রূপ, তার সাহিত্যিক নিদর্শন ও তার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য। দেখো ছাত্রছাত্রী, ভারতের যে বৃহত্তম ভাষা গোষ্ঠী সেটা হলো ভারতীয় আর্য ভাষা গোষ্ঠী। আনুমানিক প্রায় ৩,৫০০ বছর আগে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের একটি ভারতীয় আর্য ভাষা বংশের অন্তর্গত এই ভারতীয় আর্য নামে ভারতে প্রবেশ করে, প্রায় ৩,৫০০ বছর আগে। তো এই ভারতীয় আর্য ভাষার মধ্যবর্তী স্তর হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষা। এবার আসি এই মধ্য ভারতীয় আর্য ভাষার কালসীমা বা সময়কালটা কত। আনুমানিক খ্রিস্টীয় প্রথম শতাব্দী থেকে খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দী পর্যন্ত এর কালসীমা। আবার বলছি, আনুমানিক খ্রিস্টীয় প্রথম শতাব্দী থেকে খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দী পর্যন্ত এর কালসীমা। এবার আসি এর আঞ্চলিক রূপ। মধ্য ভারতীয় আর্য ভাষাকে মূলত প্রাকৃত ভাষা বলা হয়, কারণ এটা প্রাকৃত যুগ বা পালি যুগ নামেই তার একটা যুগগত নাম রয়েছে। এই মধ্য ভারতীয় আর্য ভাষার যে আঞ্চলিক রূপ সেটা হচ্ছে পৈশাচী প্রাকৃত, মহারাষ্ট্রীয় প্রাকৃত, সৌরশ্রেণী প্রাকৃত, মাগধী প্রাকৃত এবং অর্ধমাগধী প্রাকৃত। এই ৫টি বিভাজন, এটাই হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষার আঞ্চলিক রূপ। এবার বলবার কথা যে এদের মধ্যে সৌরশ্রেণী প্রাকৃত হচ্ছে বা প্রাকৃত হচ্ছে সবচেয়ে প্রাচীন, এবং মহারাষ্ট্রীয় প্রাকৃত হচ্ছে আদর্শ প্রাকৃত ভাষা যা সাহিত্যে গৃহীত হয়েছিল। আর পৈশাচী প্রাকৃতের কোনো সাহিত্যিক নিদর্শন কিন্তু পাওয়া যায়নি। আর একটা কথা, সেটা হচ্ছে মাগধী প্রাকৃত, যা পূর্ব ভারতে মূলত প্রচলিত ছিল, আর অর্ধমাগধী প্রাকৃত যা জৈন সাহিত্য রচনার মধ্যে সীমায়িত ছিল। আর প্রাকৃত ভাষার পরবর্তী স্তর হচ্ছে অপভ্রংশ। আমরা জানি ODBL, দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থের রচয়িতা অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যায়, পণ্ডিত মানুষ, তাঁর মতে এই প্রাকৃত ভাষার একটি করে অপভ্রংশ স্তর ছিল। যেহেতু প্রাকৃত ভাষার পরবর্তী স্তর হচ্ছে অপভ্রংশ, তাই প্রত্যেকটি প্রাকৃত ভাষার, এই যে ৫টি প্রাকৃত ভাষার কথা আমি তোমাদের বললাম, পৈশাচী, মহারাষ্ট্রী, সৌরশ্রেণী, মাগধী, অর্ধমাগধী, এর প্রত্যেকটির একটি অপভ্রংশ স্তর ছিল। আর অপভ্রংশের পরবর্তী স্তর হচ্ছে অবহট্ট। এই পর্যায়েই মধ্য ভারতীয় আর্য ভাষার শেষ স্তর বলে ভাষাতাত্ত্বিকরা মনে করে থাকেন। তাহলে আমরা কি আলোচনা করলাম এখনো পর্যন্ত? যে মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল, তার আঞ্চলিক রূপ এবং তার আঞ্চলিক রূপের যে তার যে প্রাচীনতা, তার কিভাবে তার পরবর্তী রূপ গঠিত হয়েছিল, এইগুলো এবার আমি আলোচনা করব বা তোমাদের বলবো। সেটা হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষার সাহিত্যিক নিদর্শন কি ছিল। মধ্য ভারতীয় আর্য ভাষার সাহিত্যিক নিদর্শন ছিল অশোকের শিলালিপি, সংস্কৃত নাটকে নারী পুরুষের সংলাপ, প্রাকৃত ও পালি ভাষায় রচিত জৈন ও বৌদ্ধ ধর্মগ্রন্থ, কালিদাস প্রমুখ সাহিত্যিকের রচিত সংস্কৃত কাব্য নাটকাদি ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে প্রাকৃত ভাষা বা মধ্য ভারতীয় আর্য ভাষা, তার সাহিত্যিক নিদর্শন। এবার আমি তোমাদের
যা বলবো সেটা হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষার ভাষাগত যে বৈশিষ্ট্য রয়েছে বা ভাষাতাত্ত্বিক যে বৈশিষ্ট্য রয়েছে সেইটা। দেখো, মধ্য ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে আমাকে প্রাচীন ভারতীয় আর্য ভাষার সূত্রকে টেনে এনে আলোচনা করতে হবে। কেননা প্রাচীন ভারতীয় আর্য ভাষার সেই ক্ষেত্রটাকে ডিঙিয়ে তবেই তো মধ্য ভারতীয় আর্য ভাষায় প্রবেশ করা হচ্ছে। তাই ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য হিসাবে আমি প্রথম বলতে পারি যে প্রাচীন ভারতীয় আর্য ভাষায় যে দুটি অর্ধব্যঞ্জন ধ্বনি ছিল, রিকার এবং লিকার, রি লি, মধ্য ভারতীয় আর্য ভাষায় কিন্তু এগুলো লোপ পেতে থাকে এবং লি একেবারেই লোপ পায়। আর রিটা এক এক প্রাকৃতে এক এক ধরন নিয়ে এক এক রকম ধ্বনিতে পরিণত হয়েছে। যেমন মগ, তার থেকে আসছে মৃগ। যেমন হচ্ছে ইসি, তার থেকে আসছে ঋষি। মানে এক একটা প্রাকৃতে এক এক রকম ধ্বনি নিয়ে সে রূপ লাভ করছে, আর লি পরিপূর্ণভাবে লোপ পাচ্ছে। এটা হচ্ছে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের প্রথম পয়েন্ট। এবার আমি যদি দ্বিতীয় পয়েন্টের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে এই আর্য ভাষায়, অর্থাৎ মধ্য ভারতীয় আর্য ভাষায় ওই ও ঔ, এই দুটি যৌগিক স্বর, ওই আর ঔ, এই দুটি যৌগিক স্বর একক স্বরে পরিণত হচ্ছে। কিভাবে? ওই পরিণত হচ্ছে এতে আর ঔ পরিণত হচ্ছে ওতে। আবার ভালো করে বোঝো বিষয়টা। ওই পরিণত হচ্ছে এতে আর ঔ পরিণত হচ্ছে ওতে। উদাহরণ দিই, যেমন হচ্ছে ঔষধানি, ঔষধানি। তাহলে এখানে থাকছে ঔ, এই ঔটা পরিবর্তিত হয়ে হয়ে যাচ্ছে ওষধানি, ওষধানি। আরেকটা উদাহরণ দিই, ধর্মানুশস্তই, এখানে ওই রয়েছে, সেটা পরিবর্তিত হয়ে হচ্ছে ধর্মানুসথিয়ে, হয়ে যাচ্ছে এতে। এই যে রূপায়ণ, এটা প্রাচীন মধ্য ভারতীয় আর্য ভাষায় তার দ্বিতীয় একটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। তৃতীয় যে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আমি তোমাদের বলবো সেটা হচ্ছে অয় এবং অব, এই দুটি সংকোচনের মধ্য দিয়ে বা সংকোচনের ফলে এ এবং ও ধ্বনিতে পরিণত হয়েছে। আবার বলি, অয় আর কি অব, এই দুটি সংকুচিত হয়েছে, শব্দে থাকা এই শব্দবন্ধ সংকুচিত হয়ে এতে এবং ওতে পরিণত হচ্ছে। যেমন ধরো বলি পূজয়তি, পূজয়তি, এখানে অয় এই ধ্বনিটা আসছে, তার থেকে হয়ে যাচ্ছে পূজেতি, তাহলে এ ধ্বনিতে পরিণত হচ্ছে, অয় ধ্বনিটা এ ধ্বনিতে পরিণত হচ্ছে। দ্বিতীয় একটি উদাহরণ দিই, যেমন হচ্ছে ভবতি, ভবতিতে অব এই ধ্বনিটা আসছে, তার থেকে হচ্ছে ভোদি, অর্থাৎ ভয়কার দয় হস্যই, এখানে ও ধ্বনিতে পরিণত হচ্ছে। এই যে অয় এবং অব সংকুচিত হয়ে এ এবং ও ধ্বনিতে পরিণত হওয়া, এটা মধ্য ভারতীয় আর্য ভাষার একটি অন্যতম ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। চতুর্থত, পদান্তে স্থিত, পদান্তে মানে কি? পদের শেষে অবস্থিত অনুস্বারের পূর্ববর্তী এবং যুক্ত ব্যঞ্জনের পূর্ববর্তী দীর্ঘস্বর হ্রস্বস্বরে পরিণত হচ্ছে। উদাহরণ কি? কান্তাম, তার থেকে আসছে কন্তাং, কয়াকার দন্তের নয়তয় আকার ময় হসন্ত, তার থেকে আসছে ক দন্তের নয়ত অনুস্বার। পঞ্চম বৈশিষ্ট্য, রি র স, স মানে মূর্ধন্য স, এই ধ্বনির পরবর্তী যে দন্তধ্বনি, দন্তধ্বনি তোমরা কোনগুলো জানো? ক চ ট ত প, আমরা আমাদের যে উচ্চারণ স্থান অনুযায়ী 5 ভাগে ভাগ করছি, ক চ ট ত প, কণ্ঠ তালু মূর্ধা দন্ত ওষ্ঠ, এই দন্ত থেকে উচ্চারিত যে ধ্বনিগুলো, অর্থাৎ ত থ দ ধ দন্তের ন, এগুলো পরিবর্তিত হয়ে মূর্ধন্য ধ্বনিতে পরিণত হচ্ছে। কি হচ্ছে? যে রি র স এর পরবর্তী যে দন্তধ্বনি, সেগুলো মূর্ধন্য ধ্বনিতে পরিণত হচ্ছে। মূর্ধন্য ধ্বনি কোনগুলো? যেগুলো, যে ধ্বনিগুলো মূর্ধা থেকে উচ্চারিত হয়, যেমন হচ্ছে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এই মূর্ধন্য থেকে বা মূর্ধা থেকে উচ্চারিত এই ধ্বনিগুলো তে পরিণত হচ্ছে ক, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। একটা উদাহরণ দিয়ে বিষয়টাকে আমি বলবার চেষ্টা করি। সেটা হচ্ছে ধরো কৃত, কয়রি ত, এখানে তটা হচ্ছে কি?
দন্তধ্বনি। তার থেকে আসছে কট বা কট, ট, এই টটা হচ্ছে মূর্ধন্য ধ্বনি। এই যে রূপায়ণ, এটা কিন্তু মধ্য ভারতীয় আর্য ভাষার অন্যতম একটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। নাম্বার 6, পদের মধ্যে অবস্থিত সংযুক্ত ব্যঞ্জন বা যুক্ত ব্যঞ্জনের যে বিষম ধ্বনি, সেগুলো সমধ্বনিতে পরিণত হচ্ছে। বিষম ধ্বনি মানে কি? দুটো আলাদা আলাদা ব্যঞ্জন ধ্বনি। যেমন ধরো একটা উদাহরণ দিই, ভক্ত, ভ কয়ত, এখানে সংযুক্ত ব্যঞ্জন কি? কয়ত। ধ্বনিগুলো কি কি রয়েছে? ক আর ত। এটা পরিবর্তিত হয়ে যাচ্ছে ভত্ত, ভত্ত। এই ভত্তটা হচ্ছে তয়েত, তয়েত। তাহলে ভক্ত থেকে হচ্ছে ভত্ত। 7 নম্বর পয়েন্টে আমি যদি বলি তাহলে দেখতে পাবো যে পদান্তে অকারের পর বিসর্গ থাকলে, পদান্তে অকারের পর বা পদের শেষে অকারের পর বিসর্গ থাকলে সেটা কিন্তু ওকারে পরিণত হচ্ছে। পদান্তে অকারের পর বিসর্গ থাকলে ওকারে পরিণত হচ্ছে। যেমন হচ্ছে পুত্র, পয়হস্যৌ তয় রফলা বিসর্গ, তার থেকে হয়ে যাচ্ছে পুত্ত, পয়হস্যৌ তয় তয় ওকার। আরেকটা উদাহরণ দিই, ক্ষণ, কয়বন্ধনীর সময় মূর্ধন্য বিসর্গ, তার থেকে আসছে ছন, ছদ মূর্ধন্য ওকার। এই যে রূপান্তর, এটা মধ্য ভারতীয় আর্য ভাষার একটি গুরুত্বপূর্ণ ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। আরেকটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য বলে আমি রূপতাত্ত্বিকে যাব, সেটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন ধ্বনির পূর্বে যদি আ থাকে, যুক্ত ব্যঞ্জন ধ্বনির পূর্বে যদি আ থাকে, সেই আটা অতে পরিণত হয়। যুক্ত ব্যঞ্জন ধ্বনির পূর্বে আ থাকলে, একটা উদাহরণ দিই, যেমন যে কান্তাম, যুক্ত ব্যঞ্জন ধ্বনি কি? আ, পরিণত হচ্ছে কি? কন্তং। আমি এই উদাহরণটা আগেও একটি পয়েন্টে দিয়েছি, কন্তং, ক দন্তের নয় ত অনুস্বার। এই যে উদাহরণটা দিলাম, এর মধ্য দিয়ে এই পয়েন্টটা আলোকিত হচ্ছে। এবার হচ্ছে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য কি বলবো? যে প্রথম পয়েন্ট বলবো যে মধ্য ভারতীয় আর্য ভাষায় আকারান্ত, ইকারান্ত এবং উকারান্ত এই শব্দ ছাড়া বাকি সব শব্দের রূপ কিন্তু অকারান্তের মতো হয়। আবার বলছি, মধ্য ভারতীয় আর্য ভাষায় আকারান্ত, ইকারান্ত, উকারান্ত শব্দ ছাড়া বাকি সব শব্দের রূপ অকারান্ত শব্দের মতো হয়। যেমন ধরো নর। আর দ্বিতীয় পয়েন্টে একটা বলি, সেটা হচ্ছে এই যে এখানে দ্বিবচন লোপ পাচ্ছে, দ্বিবচন, দ্বিবচন লোপ পাচ্ছে। দ্বিবচন লোপ পেয়ে বাকি যে দুটি বচন থাকছে, এক বচন ও বহু বচন, তারই রূপভেদ কিন্তু এখানে প্রকাশিত হচ্ছে। তাহলে এক বচনে এবং বহু বচনের রূপ আমরা মধ্য ভারতীয় আর্য ভাষায় দেখতে পাচ্ছি। তাহলে এই যে এক বচন এবং বহু বচনের রূপভেদ, এটাই হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষার বৈশিষ্ট্য। নাম্বার 3, আমরা প্রাচীন ভারতীয় আর্য ভাষায় বিশেষ্য ও সর্বনামের শব্দরূপকে পৃথক হতে দেখেছি, কিন্তু মধ্য ভারতীয় আর্য ভাষায় কি হচ্ছে যে কোথাও কোথাও বিশেষ্যের শব্দরূপ শব্দনামের শব্দরূপের মতনই হয়ে উঠেছে। তাহলে আবার বলি, প্রাচীন ভারতীয় আর্য ভাষায় বিশেষ্য ও সর্বনামে শব্দরূপ পৃথক হতো, কিন্তু মধ্য ভারতীয় আর্য ভাষায় কোথাও কোথাও বিশেষ্যের শব্দরূপ এবং সর্বনামের শব্দরূপ প্রায় একই রকম হতে দেখা যায়। এরপরে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষায় ক্রিয়ারূপে আত্মনেপদ ও পরমস্পদ এই দুই প্রকার ভেদ ছিল। ক্রিয়ারূপে এই দুই প্রকার ভেদ ছিল, আত্মনেপদ এবং পরমস্পদ। মধ্য ভারতীয় আর্যে এই আত্মনেপদ প্রায় লোপ পায় এবং সর্বক্ষেত্রে পরমস্পদ এটার কিন্তু ব্যবহার প্রচলিত হচ্ছে। নাম্বার 5, প্রাচীন ভারতীয় আর্য ভাষার কথা আমি বারবার বলবো, কারণ প্রাচীন ভারতীয় আর্য ভাষার ক্ষেত্রটা অতিক্রম করে তবেই মধ্য ভারতীয় আর্য ভাষায় আমাদের প্রবেশ করতে হবে। প্রাচীন ভারতীয় আর্য ভাষায় ক্রিয়ার ভাব ছিল 5টি। কি কি ভাব? নির্দেশক, অনুজ্ঞা, অভিপ্রায়, নিবন্ধ এবং সম্ভাবক। এই যে 5টি ভাগ ছিল, 5টি রূপ ছিল, এই 5টি ভাব কিন্তু এর মধ্যে কিন্তু
অভিপ্রায় এবং নিবন্ধ এই ভাবটি কিন্তু লোপ পেয়ে যাচ্ছে। প্রাকৃতে কেবল তিনটি ভাব থাকছে, এক হচ্ছে নির্দেশক, দুই হচ্ছে অনুজ্ঞা এবং তিন হচ্ছে সম্ভাবক। এবং 6 নম্বর পয়েন্টে আমি যেটা বলবো যে প্রাচীন ভারতীয় আর্যে ক্রিয়ার 5টি কাল ছিল, লট, লং, লিট, লিং এবং লিট এবং লুং। তাহলে আবার বলি, লট, লং, লিট, লুং। এর মধ্যে লং, লুং, লিট এগুলো হচ্ছে অতীতকালের রূপ। মধ্য ভারতীয় আর্য ভাষায় কি হলো যে এই 3 প্রকার, যেটা অর্থাৎ লিট, লুং এবং লং, এই 3 প্রকারের মধ্যে লিট একেবারে লোপ পায়, আর লং এবং লুং মিলে একটি রূপ তৈরি হচ্ছে। এটি হচ্ছে একটি অন্যতম রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। প্রাচীন ভারতীয় আর্য ভাষার যদি ছন্দ রীতিগত দিক থেকে বৈশিষ্ট্য কিছু দেখা যায়, তাহলে দেখতে পাবো যে মধ্য ভারতীয় আর্য ভাষায়, তাহলে প্রাচীন ভারতীয় আর্য ভাষায় কি ছিল? অক্ষরমূলক ছন্দরীতি। আর মধ্য ভারতীয় আর্য ভাষায় তা হলো মাত্রামূলক ছন্দরীতি, অর্থাৎ মাত্রাগত বিন্যাসের দিকে নজর দেওয়া হচ্ছে বেশি। আজকের আলোচনার মধ্যে আমরা এইটুকুই আলোচনা করলাম, অর্থাৎ মধ্য ভারতীয় আর্য ভাষার তার কালসীমা, তার আঞ্চলিক রূপ, তার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং অবশ্যই তার সাহিত্যিক নিদর্শন। আশা করি তোমাদের আজকের ক্লাস বিশেষভাবে উপকারে আসবে।